থাকলে জীবনে সবকিছুই তুচ্ছ, বিপদ যখন আসে তখন চারপাশ থেকেই বিপদ আসে। বিপদ আসলে আপন মানুষগুলো কেন জানি না দূরে সরে যায়। কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত সমস্ত কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। এখন কিন্তু সম্পূর্ণই গরমকাল পড়ে গেছে, তবুও দেখো কুয়াশা কতটা পরিমাণে পড়েছে। যাই হোক, সকালবেলা থেকেই তো বেশ ভালো মনেই তো কাজ করছিলাম, কিছুটা আশিবাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এখন আমি সোজা চলে আসলাম রাস্তার সামনে। তো এখানে ঝাড়ু দিতে দিয়ে দিয়ে এক জায়গায় অনেক পাতা জড়ো হয়ে গেছে। এটা যেহেতু রাস্তার সামনে তাই দেখতেও ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে যেহেতু কিছুটা কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, এখন এই পাতাগুলো তুলে তুলে ফেলে দিই। কেন জানি কেন জানি না যখনই সংসারে টানাপোড়েন, অভাব যায়, হাতে পয়সা কড়ি থাকে না, এলআইসির কিস্তি, ফ্রিজের কিস্তি, একটার পর একটা চিন্তা মাথায় যখন ঘুরপাক খায়, তার মধ্যে দিয়েই একটার পর একটা বিপদ আসতেই থাকে। হঠাৎ কয়েকদিন যাবৎ এত পরিমাণে দাঁতে যন্ত্রণা হচ্ছিল যে দাঁতটা আর না তুলে থাকতেই পারলাম না। বাড়তি কতগুলো টাকা পয়সা এখানেই খরচা হয়ে গেল। ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম, বিপদ যখন আসে তখন চারপাশ থেকে ঘিরেই কিন্তু বিপদ আসে। যখন অভাব অনটন যায় তখনই কেন যায় না বিপদগুলো একটার পর একটা আসতেই থাকে আর কি। আর ভগবান মাঝে মধ্যে কিন্তু এরকম ধৈর্যের কিন্তু পরীক্ষা নেয়। যত কিছুই আমার সঙ্গে হয়ে যাক না কেন, হাল ছেড়ে দেওয়ার পাত্রী আমি কিন্তু নই। যিনি গর্তে ফেলবেন তিনিই কিন্তু সেই গর্ত থেকে কি করে আবার উপরে আসতে হবে সেই ভগবানই কিন্তু পথ দেখাবে। ভেবেছিলাম যে বাপের বাড়িতে যাব, কিন্তু তার হলো কই, একটার পর একটা চিন্তা ভাবনা তো মাথায় লেগেই রয়েছে, তার মধ্যে আবার এরকম একটা বিপদ। তো আজকেই গিয়েছিলাম দাঁত তোলার জন্য আর কি। তাই কি আর করার আছে, সকালবেলা থেকে সংসারে কাজকর্মগুলো কিন্তু করতে শুরু করে দিয়েছি। এক জায়গায় যেহেতু অনেক পাতা জড়ো হয়ে গিয়েছিল, আজকে যেহেতু হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম রাস্তার সাইডটাই বেশ ভালো করে পরিষ্কার করে নিই। তো রাস্তার পাশটা তো আমার বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করা নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, চালও কয়েকদিন যাবৎ কিনে খাচ্ছিলাম, কিন্তু আবার কন্ট্রোলটা দিয়েছে। তো বাঁচা গেল, এক মাসের চিন্তাটা অলরেডি মাথা থেকে নেমে গেল আর কি। তো রেশনের চাল থাকলে কি হয়, রেশনের চাল আর আটা থাকলে অনেকটাই কিন্তু চিন্তা মকুব হয়ে যায়। যারা দিন আনে দিন খায় বা যারা অভাবের মধ্যে দিয়ে চলে, তারাই কিন্তু বুঝতে পারবে যে রেশনের চাল বা আটার মর্মটা ঠিক কতখানি। রেশন তো 2 দিন আগে আমার শ্বশুরমশাই তুলে এনে রেখে দিয়েছিল, কিন্তু সময়ের অভাবে আর আমার শরীরটা যেহেতু খারাপ ছিল, দাঁতে যন্ত্রণা করলে কান, চোখ, মাথা সমস্ত কিছুই একসঙ্গেই যন্ত্রণা শুরু হয়ে যায়। তো অনেক কিছু কারণবশত আমি এই জিনিসপত্রগুলো ঠিকঠাক করে কিন্তু রাখতে পারিনি। তো আজকে যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল, ওষুধ খাওয়ার পরে দাঁতে যন্ত্রণা কমেছিল, আর আজকেই গিয়েছিলাম দাঁত তোলার জন্য, তাই ভাবলাম যে সংসারের যে সমস্ত টুকিটাকি কাজকর্মগুলো রয়েছে ঘরের বাইরের, সেই সমস্ত কিছু একটু গুছিয়ে করে নিই। তাই আটাগুলো একটা হাঁড়িতে আমি রেখে দিলাম, আর চালের ড্রামটাও বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়ে এখন সেই চালের ড্রামে চালগুলো কিন্তু ঢেলে রাখছি। চাল থাকলে এমনি আলু সিদ্ধ ভাতও কিন্তু বসালে ভালো লাগে, আর চাল ঘরে না থাকলে কি রান্না করব কি করব সেই নিয়েই কিন্তু মাথায় চিন্তা কিন্তু ঘুরপাক খায়। বস্তাতে যেহেতু অনেক চাল রয়েছে, তাই একেবারে কিন্তু বস্তাটা আমি কিন্তু তুলতে পারবো না, তাই ড্রামে কিছুটা চাল আমি ঢেলে নিচ্ছি। ড্রামটা যেখানে থাকে সেইখানে রেখে দেবো, তারপরে চালের বস্তাটা নিয়ে গিয়ে একেবারে কিন্তু ঢেলে দেবো। আমারই ভুল হয়েছে, যখন তোমাদের দাদাভাই দোকানে যাচ্ছিল সেই সময়টা যদি বলতাম, ওই কিন্তু ঢেলে দিত। তো যাই হোক, আজ এবারের রেশনের চালগুলো কিন্তু ভীষণ সুন্দর দিয়েছে, আর খাটের তলাটাও একটু পরিষ্কার করে নিয়েছি। ঘরটা ভাঙার পর থেকেই কেন জানি না ঘরের জিনিসপত্র সমস্ত কিছুই এলোমেলো হয়ে গেছে। আজ জায়গার অভাবে জিনিসপত্রগুলো কিন্তু এইভাবেই একটার পর একটা রাখতে হচ্ছে। যতদিন না ঘরটা ঠিকঠাক ভাবে হচ্ছে ততদিন কিন্তু এত কিছুরই অসুবিধার সম্মুখীন আমাকে হতে হবে। তো দেখো, ঘরটা পরিষ্কার করেছি, কত পেপার বেরিয়েছে খাবারের। বিশেষত এত পেপার কিন্তু বেরোতো না। আমার হাজবেন্ড মানে হচ্ছে তোমাদের দাদা ভাই প্রত্যেক দিন ঘুমানোর সময় ফোন দেখবে, তার পাশাপাশি কিছু না কিছু খাবার কিন্তু খাবে। সেই পেপারগুলোই হচ্ছে আমার মাথার সাইডে বা কিন্তু ওই খাটের নিচে কিন্তু ফেলে রেখে দেয়। আমি তো অতটা দেখতে পাই না, আর তার পাশাপাশি আমি যেহেতু সারাদিন সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তারপরে আবার ভিডিও এডিটিং রয়েছে, রেকর্ডিং রয়েছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি ব্যস্ত থাকি, তাই অতটা আর কিন্তু খেয়াল করা হয় না। তাই আজকে দেখতে পেলাম যে অনেক পেপার খাটের তলায় পড়ে রয়েছে, তাই সেই সমস্ত কিছু বেশ ভালো করে কিন্তু পরিষ্কার করে নিলাম, আর ঘরটা ঝাড়ু দিয়ে একেবারে কিন্তু মুছে নেব, তারপরেই কিন্তু দুপুরের রান্নাটা বসাবো। এদিকে ঘরটা আমি ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছি, আর ফ্রিজটা এখন আমি রিফ্রেশ করে রেখে দেবো, কারণ ডিপ ফ্রিজে প্রচুর পরিমাণে বরফ জমে গিয়েছিল, যে কারণে ডিপ ফ্রিজের দরজাটাই ঠিকমতো আটকাচ্ছিল না। তো দেখো ফ্রিজে কতটা পরিমাণে বরফ জমেছে আর কি, ভীষণ পরিমাণে বরফ জমেছে। তো রিফ্রেশ করতে আমি বসিয়ে রেখে দিলাম, আপনা আপনিই কিন্তু ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে।
এখানে বেশ কিছু জামা প্যান্ট ছিল, তাই তো সেই জামা প্যান্টগুলো সার্ফের জলে ভিজিয়ে তাড়াতাড়ি করে কাচা ধোয়া করে নেব। অন্যদিকে শ্বশুরমশাই বাজারে গিয়েছে, বাজার থেকে সবজির বাজার, তার পাশাপাশি দেখি আর কি বাজার করে নিয়ে আসে, সেই অনুপাতে কিন্তু দুপুরে রান্না করা হবে। জামা প্যান্ট কাচতে কাচতে দৌড়ে চলে গেলাম, তার একটাই কারণ, প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করতে বসিয়ে এসেছিলাম। আওয়াজটা শুনে দৌড়ে গেছি, দেখি যে প্রেশার কুকারটা একেবারে উল্টে পড়ে গেছে। জামা প্যান্টগুলো ভেজাতে ভেজাতে শ্বশুরমশাই কিন্তু বাজার থেকে চলে এসেছে। তো বাজার থেকে এখানে বড় সাইজের একটা সিলভার কাপ মাছ প্রায় 2 কিলোর উপরে, তার পাশাপাশি আমাদি মাছও কিন্তু এনেছে। এত বড় মাছ খাওয়ার ভাগ্যটা হয়তো আমার ছিল না, তাই তো আমি কিন্তু খেতে পারলাম না। যখনই আমার কোনো বিপদ এসেছে না কেন, তখনই কিন্তু আমার হাজবেন্ড অনবরত সবসময় কিন্তু আমার পাশে ছিল। মেয়েদের জীবনের এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, বিয়ের পরে তার স্বামী যদি পাশে থাকে তাহলে তার পৃথিবীতে অন্য কোনো মানুষের কিন্তু প্রয়োজন হয় না। আমার জীবনে আমার বাবার পর আমার বরই সেই হাত যেখানে আমি আমার নিরাপদ মনে করি। কথাগুলোর মানে কি বোঝাতে চেয়েছি অলরেডি কিন্তু সকলেই তোমরা বুঝতে পেরে গেছো। আমার বিপদে আমার বর কিন্তু সব সময় আমার পাশে ছিল অনবরত। তার পাশাপাশি আমার শাশুড়ি মাও কিন্তু আমার জন্য প্রচুর করেছে। যখনই আমি কোনো অসুস্থতায় পড়েছি না কেন, আমার শাশুড়ি মা কিন্তু নির্দ্বিধায় আমাকে কিন্তু সেবা করে গেছে। যে মানুষটি এত কিছু করেছে তার সম্পর্কে একেবারেই কিছু বলবো না, সেটা তো হতে পারে না। আজকে যেহেতু রবিবার ছিল, তাই আমার শাশুড়ি মাও কিন্তু বাড়িতেই ছিল। তো সকালবেলা থেকে দুজনেই দুজনের কাজে ব্যস্ত হয়েছিলাম, তাই তো মায়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বড় মাছটার আঁশটা আমি ছাড়িয়ে দিয়েছি, আর এখন কিন্তু আমার শাশুড়ি মা বসে বসে মাছটা কিন্তু কেটে নিচ্ছে। আর আমি কিন্তু বটির মাথাটা ঠিক কিন্তু ধরেই রয়েছি। ছোটবেলা থেকেই কিন্তু এরকমটাই করে আসতাম। যখনই বাড়িতে কোনো বড় মাছ আসতো না কেন, জেঠিমাই কিন্তু মাছ কাটতো, আর আমরা সকল ভাই বোন কিন্তু বটির চারপাশ থেকেই কিন্তু বসে থাকতাম। মাছ কাটতো আর বলতাম যে এই পিসটা কিন্তু আমি খাবো, ওই পিসটা কিন্তু তুই খাবি। আর এই বড় মাছ কাটতো আর বটির মাথাটা কিন্তু এরকম ভাবে শক্ত করে ধরে রাখতাম। সেই ছোটবেলার অভ্যাসটা এখনো কিন্তু বদলাতে পারলাম না। মাছটা কিন্তু বড় ছিল, তার পাশাপাশি জ্যান্তও ছিল। মাছের পেট থেকে একটু ডিমও কিন্তু বেরিয়েছে। ছোটবেলার সেই অভ্যাসটা এখনো কিন্তু বদলাতে পারলাম না। তোমরা কম বেশি সকলেই জানো বড় মাছ কাটতে যেমন আমি ভালোবাসি, কেউ যদি বড় মাছ কাটে সেটা দেখতেও কিন্তু আমি ভীষণ রকমের ভালোবাসি। ছোটবেলার সেই ভাই বোনদেরকে ভীষণ রকম ভাবেই কিন্তু মিস করি। এখন যে যার সংসার জীবনে বা কাজকর্মে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। বিয়ের পরে এখন যতই বাপের বাড়ি যাই না কেন, এখন কিন্তু অনেক দিদিদের সঙ্গে দেখা হয় না। একটা সময় ছিল যে ভাই বোন বা দিদিদের ছাড়া এক জায়গায় বসে কিন্তু খেতাম না। বাড়ির যেহেতু আমি একমাত্র ছোট ছিলাম, তাই তো সকলেরই ভীষণ আদরেরও ছিলাম। আর জেদটাও কিন্তু ছিল আমার মধ্যে সাংঘাতিক। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবন থেকে সমস্ত কিছুই বিলীন হয়ে পড়ে। তো এখানে আমার শাশুড়ি মায়ের মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। মা তো সবজিগুলো কেটে নিচ্ছিল কী দিয়ে রান্না করবে, আর এদিকে হচ্ছে মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছিলাম। মাছ আমি খেতে পারবো না বলে, কারণ সময়ের অভাব, আর একটু পরেই যেহেতু ডাক্তার বাড়ি যেতে হবে, তাই তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মা 1 পিস মাছ আর ডিম ভেজে দিয়েছিল ভাতটা যাতে আমি খেয়ে নিই। তাই সেই ভাতটা খেয়ে নিচ্ছিলাম। মা তো চান করতে গিয়েছে, আর এদিকে আমি একেবারে রেডি হয়ে গেছি, দাঁতটা তুলে আসবো, কারণ প্রচণ্ড যন্ত্রণা করছিল। আজকে যদি যাই তাহলে লেট হয়ে যাবে অনেকটা খানু। আর এখানে বেগুন আর আলু দিয়ে কিন্তু এই মাছটা রান্না করেছিল। মাছের তরকারি তো আমি আর খেতে পারবো না, কারণ আজকে সারাদিন আমাকে সুজি খেয়ে কিন্তু থাকতে হবে। তাই মা বললো যে দেখ মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দে। তাই তো মাছের তরকারিটা কিন্তু নামিয়ে দিলাম। দেখেই মনে হচ্ছে যে মাছটা কিন্তু খেতে বেশ ভালো হবে, আর তরকারিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল কালারটা। 9.5 মিনিটের ভিডিওতে তোমাদেরকে আর কি শেয়ার করব, কারণ এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁতটা তুলেছে যে সেখানকার ভিডিও করতে কোনো রকমেরই ইচ্ছা বা অভিজ্ঞতা আমার ছিল না। তো দাঁতটা তুলে বাড়ি এসেছি, 1 ঘন্টা মতো কথা বলা বন্ধ ছিল কারোর সঙ্গে। এদিকে আমার শাশুড়িমা তাড়াতাড়ি করে আমার জন্য সুজি রান্না করে দিয়ে গেছে, তার পাশাপাশি ওষুধ জলও কিন্তু দিয়ে গেছে। তোমাদেরকে ভিডিওতে আমি প্রথমেই বলেছিলাম যে আমার শাশুড়িমা কিন্তু ভীষণ করে আমার জন্য, যখনই আমি অসুস্থতায় পড়ি না কেন, আমার শাশুড়িমা কিন্তু আমার জন্য নির্দ্বিধায় প্রচুর পরিমাণে কিন্তু সেবা করে যায়। এখানে আমি আস্তে আস্তে করে কিন্তু সুজিটা খাচ্ছিলাম, তার পাশাপাশি আমার জায়ের মেয়ে, পাশের বাড়ি একটা দাদার ছেলেও কিন্তু এসেছে। বাচ্চাগুলোও যে এতটা পরিমাণে ভালোবাসে, আসার সঙ্গে সঙ্গেই বলছে ঠাকুরকে যে ঠাকুর আমার কাকিমাকে তাড়াতাড়ি ভালো করে দাও, কাকিমার জন্য আবার আমাদের সঙ্গে কথা বলতে পারে। তো এখানে আজকে আমি আর সন্ধ্যা দিতে পারবো না, তাই এখানে হচ্ছে জায়ের মেয়ে, তার পাশাপাশি দাদার ছেলে কিন্তু দুজনে মিলে সন্ধ্যাটা কিন্তু দিয়ে নিচ্ছে। আমি আমার মা বাবা, তার পাশাপাশি আমার জেঠু জেঠিমা, আমার ফ্যামিলিকে ভীষণভাবেই মিস করি ঠিকই, কিন্তু শ্বশুর বাড়িতে আস্তে আস্তে থাকার পরে এদের ভালোবাসায় পড়ে এখন সেই সমস্ত মায়াগুলোই কেন জানি না জীবন থেকে দূরে সরে যাচ্ছে। মেয়েদের জীবনই হয়তো এরকম, যেখানেই যায় না কেন সেখানেই ভালোবাসা দিয়ে আগলে রাখে সকলকেই। ভিডিওটা করা ছিল রবিবারে, যাই হোক রেকর্ডিং এর অভাবে, এডিটিং এর অভাবে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। বিপদে পড়লে বিপদ থেকে কি করে ওঠা যায় সেটার পথ কিন্তু ভগবানই